মায়াপুর হিন্দু বৈষ্ণব জগতের এক অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে এই পুণ্যভূমি ভক্তি, প্রেম ও মানবতার এক জীবন্ত প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসেবে মায়াপুর সারা বিশ্বের ভক্তদের কাছে গভীর আধ্যাত্মিক অনুভূতির এক কেন্দ্র। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারে এই ভূমির গুরুত্ব অপরিসীম। এখানকার ভক্তরা বিশ্বাস করেন, নাম সংকীর্তনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির যে সহজ পথ মহাপ্রভু দেখিয়েছিলেন, তার স্পন্দন আজও মায়াপুরের আকাশে বাতাসে অনুভূত হয়। মায়াপুরে অবস্থিত বিভিন্ন বৈষ্ণব ধর্মের মঠ ও মন্দির সহ বিশেষত বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইসকনের প্রধান কেন্দ্র এই স্থানটিকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসী ও পর্যটকদের মিলন ক্ষেত্র মায়াপুরকে এক অনন্য আধ্যাত্মিক নগরীতে রূপান্তরিত করেছে, যেখানে আধ্যাত্মিকতা দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে মিশে রয়েছে। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই পুণ্যভূমি মায়াপুর দর্শন করা। এর আগে আমি মায়াপুরে গঙ্গা নদীর অপর পাশে অবস্থিত নবদ্বীপ ধাম দর্শন করেছি, যেটা আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি। যারা এখনো সেই পর্ব দেখে ওঠেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। তাহলে চলুন আজ যাত্রা শুরু করি সোদপুর স্টেশন থেকে। আমি সকাল 7:18 শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম সোদপুর স্টেশন থেকে। হালকা কুয়াশা মাখা সকালে সুন্দর একটা ট্রেন যাত্রা শুরু হলো। আমার বাড়ি সোদপুর বলে আমি মায়াপুর কৃষ্ণনগর হয়ে যাওয়াটাই সুবিধা, তাই এ পথে চলেছি। আবার হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেনে নবদ্বীপ ধাম স্টেশন হয়ে গঙ্গা পেরিয়ে মায়াপুর চলে আসা যায়। দেখতে দেখতে আমার গন্তব্য চলে এলো। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 9:38। এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর জংশন স্টেশনে। চলুন এখান থেকে এখন বেরিয়ে অটো ধরে সোজা যাব হুলোরঘাট। হুলোরঘাট থেকে তারপরে বেরিয়ে যাব হচ্ছে মায়াপুর দর্শনে। বেরোনো যাক। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোনোর পরেই প্রচুর টোটো পাওয়া যায় সরাসরি মায়াপুর যাওয়ার জন্য। মাথাপিছু খরচ পড়ে 50 টাকা করে। টোটোতে গেলে মায়াপুর পৌঁছতে কিছুটা বেশি সময় লাগে। আবার এখান থেকে সরাসরি বাসও পাওয়া যায়, তাতে খরচ কিছুটা কম হলেও জানলাম এখান থেকে মায়াপুর পৌঁছতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। আমি এবারে কৃষ্ণনগর এসে দেখছি যে কত পরিমাণে টোটো বেড়ে গেছে। আগে এত টোটো ছিল না। আমি সামনে অটো ধরে তারপরে এখান থেকে হুলোরঘাট যাব। এইভাবে গেলেই সব থেকে তাড়াতাড়ি মায়াপুর পৌঁছানো সম্ভব। চলে এলাম অটো স্ট্যান্ডে। হুলোরঘাট, হ্যাঁ। অটোতে বসতেই কিছুক্ষণের মধ্যে অটো ছেড়ে দিল। অটোতে হুলোরঘাট অর্থাৎ মায়াপুর যাওয়ার জন্য জলঙ্গি ঘাট পর্যন্ত মাথাপিছু ভাড়া পড়ে 30 টাকা করে। এবারে কৃষ্ণনগর শহরকে পেছনে ফেলে শিয়ালদহ লালগোলা ট্রেন লাইন পেরিয়ে অটো এগিয়ে চলল সামনের দিকে। একটু যেতেই রাস্তার পাশে বাঁদিকে ট্রেন লাইন দেখতে পেলাম। এই রেলপথে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চলে। তবে এই রেলপথটা আরও কিছুটা এগোলেই মায়াপুর এবং নবদ্বীপ যেতে যাত্রীদের অনেকটা সুবিধা হবে। আরও কিছুটা এগোনোর পর
বহু পুরনো পুরনো গাছেদের নিচ দিয়ে আমাদের রাস্তা এগিয়ে চলল। কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। যাওয়ার পথে দেখছিলাম বহু ধর্মপ্রাণ মানুষ এগিয়ে চলেছেন মায়াপুর দর্শনের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট মতন অটোতে আসার পর এসে পৌঁছে গেলাম হুলোর ঘাটে। অটো ভাড়া পড়লো মাথা পিছু 30 টাকা করে। চলুন এবারে এখান থেকে নদী পেরোতে হবে। মেইন রাস্তার পাশেই ঘাটে যাওয়ার সরু গলিপথ। মিনিট 2 থেকে 3 মতন হেঁটে পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। মাথা পিছু 3 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। স্বরূপগঞ্জ হুলোর ঘাটের ব্যবস্থা বেশ ভালো। আমরা যে হুলোর ঘাট দিয়ে এলাম, এখান দিয়ে আমরা এখন জলঙ্গি নদী পেরোবো। জলঙ্গি নদী পেরিয়ে তারপরে ওই দিকে হচ্ছে মায়াপুর। আমি আগের বোটটাতে যাইনি কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। জলঙ্গি নদী কিছুটা এগিয়ে গিয়ে ওই সামনে কিন্তু গঙ্গা নদীর সঙ্গে মিশে গেছে। এটা কিন্তু জলঙ্গি আর গঙ্গা নদীর সঙ্গম স্থল। মিনিট 2-3 মধ্যেই আরও একটা বোট চলে এলো। সকালবেলাতে জলঙ্গি নদীর সৌন্দর্য বেশ সুন্দর লাগছিল। বোট ঘাটে ভিড়তেই দলে দলে ভক্তজন বোটে উঠে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট স্বচ্ছ জলের জলঙ্গি নদী বেয়ে এগিয়ে চলল। আমার মতন বোটের সমস্ত যাত্রী এই জলযাত্রাটা বেশ উপভোগ করতে লাগলেন। জলঙ্গি নদী পেরোতে আমাদের সময় লাগলো মিনিট 5 থেকে 6 মতো। নেমে পড়লাম মায়াপুর ঘাটে। ঘাট থেকে আরেকটু এগোতেই প্রবেশদ্বার পড়ল। প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রচুর টোটো পাওয়া যায় ইস্কন মন্দির যাওয়ার জন্য। মাথাপিছু ভাড়া পড়ে 10 টাকা করে। মন্দির আমি তো হেঁটেই যাব, কারণ ঘাট থেকে মন্দির কিন্তু এমন কিছু দূর নয়। হেঁটে হয়তো মিনিট 10 মতন লাগবে। রাস্তা ধরে একটু এগোতেই ঘাট থেকে কিছু দূর আসার পরেই ডান দিকে পড়বে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ। এটাও কিন্তু বিরাট বড় এক মন্দির। চলুন প্রথমবারে ওটা দর্শন করে আসি। শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার এক গুরুত্বপূর্ণ সাধনা ক্ষেত্র। এটি মূলত শ্রেল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রবর্তিত গৌড়ীয় মঠের ধারাবাহিকতার প্রতিষ্ঠান, যার শিকড় শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। গোপীনাথ নামটি স্বয়ং শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ, গোপীদের নাথ বা অধিপতি। গৌড়ীয় বৈষ্ণব মতে বৃন্দাবনের গোপীনাথ লীলা এবং নবদ্বীপ মায়াপুরের গৌর লীলা অন্তর্লীনভাবে এক ও অভিন্ন। তাই শ্রী গোপীনাথের সেবা হল রাধাকৃষ্ণের মাধুর্য লীলা ও গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাকে স্মরণ করা। মায়াপুরের গোপীনাথ গৌড়ীয় মঠ 1989 সালে প্রতিষ্ঠা করেন শ্রীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ। তিনি ছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য এবং গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার এক বিশিষ্ট আচার্য। পুরো মঠ প্রাঙ্গণ বেশ শান্ত পরিবেশ। আমি পুরো মঠ ঘুরে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে চলে এলাম মায়াপুরের বহু প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠটি মূলত গৌড়ীয় মঠের একটি উল্লেখযোগ্য পীঠস্থান হিসেবে পরিচিত। ঢুকেই ডান দিকে রয়েছে মূল মন্দির।
পাশেই রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির। পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে শান্তিময় এক পরিবেশ। মূল মন্দিরের অপর দিকে রয়েছে শ্রী শ্রী মধুসূদন মহারাজের সমাধি মন্দির। আমি মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। এরপরেই চলে এলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। সুন্দর প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। প্রবেশদ্বারের বাঁদিকে রয়েছে পদ্মফুল আকারে সুন্দর সমাধি মন্দির। ভেতরে ঢুকে পড়লাম। সমাধি মন্দিরের ভেতরে শ্রী শ্রীমৎ ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সমাধিবেদী রয়েছে। সমাধি মন্দিরটি বেশ সুন্দর। সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মূল মন্দির। ভেতরে বিরাট নাট মন্দির সহ মূল মন্দির। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সহ শ্রী রাধা ও ভগবান কৃষ্ণ অধিষ্ঠান করছেন। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দর্শন করলাম। খুব ভালো লাগলো মন্দিরের পরিবেশ, এত সুন্দর শান্ত, খুব ভালো লাগলো। এবারে কিছুটা সামনে হেঁটে যেতেই দূর থেকে ইস্কন মন্দিরের চূড়া দেখতে পেলাম। আমার পরবর্তী গন্তব্য ইস্কন মন্দির। এবারে এসে পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছে। চলুন ভেতরে দর্শন করে আসি। এগিয়ে চললাম প্রবেশদ্বারের দিকে। চোখের সামনে এশিয়ার বৃহত্তম মন্দির দেখতে পাচ্ছি। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। ঢুকেই বাদিকে অখণ্ড নাম সংকীর্তন কুটির রয়েছে। এখানে 365 দিন 24 ঘন্টা ধরে নাম গান হয়ে চলেছে। আর তার সামনে রয়েছে এশিয়ার সবথেকে উঁচু মন্দির। চারদিকের পরিবেশ খুব সুন্দর করে সাজানো। ডান পাশে রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস প্রতিষ্ঠা করেন অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার জন্মনাম ছিল অভয়চরণ দে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে 1 সেপ্টেম্বর কলকাতাতে। তিনি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি ও ভগবত ধর্ম প্রচার করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা করেন। তার হাতেই ইসকন প্রতিষ্ঠা হয় 1966 সালে নিউ ইয়র্কে। পরবর্তীকালে 1972 সালে মায়াপুরে জমি ক্রয় করে মন্দির স্থাপনে কাজ শুরু হয়। ধীরে ধীরে এখানে আন্তর্জাতিক সদর দপ্তর গড়ে ওঠে। আজ মায়াপুর ইসকনের গ্লোবাল হেডকোয়ার্টার এবং বিশ্বজুড়ে ভক্তদের এক তীর্থস্থান। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত আসেন এই মন্দির প্রাঙ্গণ দর্শন করার জন্য। আমি শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, একজন বাঙালির বৈষ্ণব ধর্ম প্রচারের বিশ্বজয়ের ফল আমাদের চোখের সামনে। বাঙালি হিসেবে এ আমাদের কাছে এক গর্বের। পাশেই নির্মীয়মান টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ বৈদিক মন্দির হতে চলেছে। জানতে পারলাম ভবিষ্যতে এখানে নৃসিংহদেব ও রাধা মাধবের বিশাল বিগ্রহ প্রতিষ্ঠা হতে চলেছে। এরপরে চললাম এখানের মূল মন্দির চন্দ্রোদয় মন্দির দর্শন করার জন্য। এই মন্দিরটি নতুন যে মন্দির তৈরি হচ্ছে
তার ঠিক পূর্ব দিকে অবস্থিত। এই হলো চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব ও অষ্টসখী স্থাপিত রয়েছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই মন্দির দর্শন করতে। সন্ধ্যের সময় এখানকার আরতি অনুষ্ঠান দেখার মতো। গর্ভমন্দিরে ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই গর্ভমন্দির আপনাদেরকে দেখাতে পারলাম না। চন্দ্রোদয় মন্দির দর্শন করে চললাম গোশালা দর্শন করতে। সবুজ গাছপালার নিচে সুন্দর রাস্তা ধরে এগোতে থাকলাম। এটি মন্দির কম্পাউন্ডের একটু ভেতর দিকে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম গোশালাতে। ভেতরে খুব যত্ন সহকারে গোমাতা পালিত হচ্ছে। গোশালা দর্শন করে আসার পথে দেখলাম বড় একটা লাইন পড়েছে। জানতে পারলাম এখানে ভক্তদের একদম ফ্রিতে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম গদা ভবনের কাছে। চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এক পরিবেশ। আমি গদা ভবনে প্রসাদ গ্রহণ করব বলে ৮০ টাকার বিনিময়ে আগেই টিকিট কেটে রেখেছি। দেখলাম প্রসাদ গ্রহণের জন্য লাইন পড়ে গেছে। এখানে বেলা ১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, তবে তার জন্য আগে থাকতে টিকিট কেটে রাখতে লাগবে। নির্দিষ্ট সময় প্রসাদ ঘরে ঢুকে পড়লাম। প্রসাদ ঘরটা বিরাট বড়। একসঙ্গে প্রচুর ভক্ত বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা লাইন দিয়ে এগিয়ে চললাম। হাতে করে প্রসাদের থালা নিয়ে বসে পড়লাম। প্রসাদে ছিল অন্ন, ডাল, ২ রকম তরকারি, পকোড়া, রুটি ও পায়েস। আমি তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করলাম। এরপরে মন্দির চত্বরে আরও কিছুক্ষণ ঘুরে বেরিয়ে পড়লাম। ইস্কন মন্দির দর্শন করলাম, গদা ভবন থেকে প্রসাদও গ্রহণ করলাম। খুব সুন্দর লাগলো। চলুন এরপরে আবার এখান থেকে বেরিয়ে এর পরবর্তী গন্তব্যের দিকে যাই। এখান থেকে আশপাশে কয়েকটি জায়গা দেখব বলে টোটো নিলাম। ভাই সাইট সিন করবো, যাবে তো? হ্যাঁ যাবো, চলেন। কোথায় কোথায় দেখাবে বলো? সাইট সিন টোটাল আমাদের 8টা স্পট আছে। আচ্ছা, 8টা স্পট আছে। এবার আপনি যেগুলো দেখবেন, যদি মনে করেন সব দেখবেন, সব ঘুরবেন, কভার করবেন। 8টা কি কি? 8টা যে আপনার এই দিয়ে বলি, শিবডুবা মন্দির, শ্রী রাধা মদন মোহন মন্দির, যোগপীঠ যেটা জন্মস্থান, শ্রীবাস অঙ্গন, অদ্বৈত অঙ্গন, হ্যাঁ, মাসির বাড়ি, চাঁদগাছি সমাধি, রাজা বল্লভ সেনের ঢিবি, আর একদম লাস্ট হচ্ছে জগন্নাথ মন্দির। চলুন তাহলে বেরোনো যাক। আজ পুরো মায়াপুর ঘুরে দেখব। টোটো সাধারণত 400 টাকা চায়। একটু দরদাম করে নেবেন, কিছুটা হলেও কমবে। এসে পৌঁছে গেলাম চৈতন্য মহাপ্রভুর খুব বড় ভক্ত চাঁদকাজির সমাধি ক্ষেত্রে। চলুন দর্শন করে আসি। প্রচলিত আছে 15 থেকে 16 শতকে নবদ্বীপের নাম সংকীর্তন আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সে সময় স্থানীয় মুসলিম কাজী ছিলেন চাঁদ কাজী। কীর্তনের উচ্চ শব্দ ও সামাজিক প্রভাব নিয়ে আপত্তি ওঠে এবং একসময় কাজী কীর্তন নিষিদ্ধ করার নির্দেশ দেন। এমনকি কীর্তনের একটা মৃদঙ্গও ভেঙে দেন। এর প্রতিবাদে শ্রীচৈতন্য মহাপ্রভু হাজার হাজার ভক্তকে নিয়ে শোভাযাত্রা বা নগর কীর্তন করে কাজীর বাড়ির সামনে গিয়ে আলোচনার মাধ্যমে দুজনের মধ্যে সমঝোতা হয়। বলা হয়, কাজী স্বপ্নে নৃসিংহদেবের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভীত হয়েছিলেন এবং তিনি আর কীর্তন বাধা দেবেন না বলে অঙ্গীকার করেন। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের পর কাজীর মনোভাব বদলে যায়। তিনিও তখন চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে ওঠেন। গৌড়ীয় বৈষ্ণব পরিক্রমায় এই স্থানটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ভক্তরা এখানে সেই ঐতিহাসিক মিলন ও সম্প্রীতির ঘটনাকে স্মরণ করেন। আমি চাঁদ কাজীর সমাধিপীঠ দর্শন করে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা যাচ্ছি রাজা বল্লাল সেনের ঢিবি দর্শন করতে। চলুন। কিছুক্ষণ টোটোতে চলার পর এসে পৌঁছে গেলাম বল্লাল সেনের ঢিবিতে। প্রায় 30 থেকে 35 ফুট উঁচু এটি একটি ইটের টিলা, যা প্রাচীন বাংলার সেন রাজবংশের সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত 12 দশকে সেন রাজা বল্লাল সেনের সময়ের বলে মনে করা হয়। তিনি ছিলেন বিজয় সেনের পুত্র এবং লক্ষণ সেনের পিতা। একসময় নবদ্বীপ অঞ্চল সেন রাজাদের রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের পর ইটের যে স্থাপত্য এবং ভগ্নাংশ পাওয়া গেছে তার গঠনশৈলী দেখে মনে করা হয় এটি একটি বৌদ্ধ বিহার বা হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ হতে পারে। এই অঞ্চলটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। আমি পুরো অঞ্চলটা ঘুরে বেরিয়ে পড়লাম। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি, অর্থাৎ প্রভু শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। চলুন দর্শন করে আসি। টোটোতে মিনিট 10 চলার পর পৌঁছে গেলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠ, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির পুণ্যভূমিতে। বিরাট জায়গা নিয়ে এই চৈতন্য মঠ প্রাঙ্গণ। 1909 খ্রিস্টাব্দে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি গৌড়ীয় মঠ আন্দোলনের প্রধান ছিলেন, তিনি মায়াপুরে একটি ছোট্ট ভজন কুটির তৈরি করেন এবং সেখানে বহু সময় পর্যন্ত কীর্তন, ধ্যান ও জপ করতেন। সেটিই ছিল বর্তমান মঠের প্রাথমিক ভিত্তি। পরবর্তীকালে 1918 খ্রিস্টাব্দের 7 মার্চ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সন্ন্যাস গ্রহণের দিনেই এই স্থানে শ্রী চৈতন্য মঠের প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা অনুষ্ঠানেই পরবর্তীতে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে মূল মন্দিরটি 1923 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই মন্দিরের বেদিতে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর পূজিত শ্রী শ্রী গন্ধর্বিক গিরিধারী রয়েছেন। পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণব সম্প্রদায়ের বিভিন্ন আচার্যদের মূর্তি। ভক্তদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্থানটি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি ছিল বলে মনে করা হয়। যদিও ঐতিহাসিক দলিলে এর কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলেও গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় এই স্থানটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি বলেই মান্যতা পায়। মনে করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশব লীলার এক কেন্দ্রবিন্দু হল মায়াপুরের শ্রী চৈতন্য মঠের এই পুণ্যভূমি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ এই স্থানটিকে বৃন্দাবনের পট্টন নামে অভিহিত করেছিলেন। এখানে বৃন্দাবনের গিরি গোবর্ধন পর্বতের একটি রেপ্লিকা রয়েছে। ভক্তরা ভক্তি ভরে এই পর্বত পরিক্রমা করেন। রয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। পুরো মন্দির চত্বর এক শান্তি বিরাজ করে। এখানে আসলে মন শান্ত হয়ে যায়। মূল প্রবেশদ্বারের ডান পাশে শ্যামকুণ্ডের পাশেই রয়েছে শ্রী চৈতন্য মঠ ও গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির। আমি পুরো মন্দির চত্বর ঘুরে দেবতাদের প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। উঠে পড়লাম টোটোতে। চলুন এরপরে যাব মায়াপুরের শিবাসঙ্গন দর্শন করতে।
ততক্ষণে পশ্চিম আকাশে সূর্যদেব ঢলে পড়েছেন। এইভাবে কিছুটা যাওয়ার পর পৌঁছে গেলাম শ্রীবাস অঙ্গনের প্রবেশদ্বারে। এই শ্রীবাস অঙ্গনের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। মায়াপুরের ভক্তগণ এই স্থানটিকে ভক্ত শ্রীবাস পণ্ডিতের বাসগৃহ ছিল বলে বিশ্বাস করেন। মনে করা হয় এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রেবেলা অন্তরঙ্গ ভক্তদের নিয়ে হরির নাম সংকীর্তন করতেন। বিশ্বাস করা হয় এখান থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের সূচনা করেছিলেন। জনশ্রুতি আছে এই অঙ্গনেই শ্রী চৈতন্য মহাপ্রভু একদিনে 21 ঘন্টা ধরে মহাপ্রকাশ লীলা করেছিলেন, যেখানে তিনি ভক্তদের পূর্বজন্মের পরিচয় ও তাদের প্রতি নিজের কৃপা প্রকাশ করেন। এই ঘটনাটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত অলৌকিক ও ঐতিহ্যময় ঘটনা। ভক্তরা মনে করেন শুদ্ধ নাম সংকীর্তনেই কলিযুগে মুক্তির প্রধান উপায়। এখানকার কীর্তন মণ্ডপ, মন্দির এবং পবিত্র আঙিনা বর্তমান গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এক মহা পুণ্যভূমি। আমি পুরো মন্দির চত্বর ঘুরে বেরিয়ে পড়লাম। এরপর এখান থেকে চললাম মায়াপুরের সদ্য নির্মিত হওয়া গৌরনিতাই মন্দিরে। এবারে এসে পৌঁছে গেছি গৌরনিতাই মন্দির। এই মন্দিরটা কিন্তু একদম সদ্য নতুন তৈরি হয়েছে বলে জানতে পারলাম। চলুন দেখে আসি ভেতরটা। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সুন্দর মন্দিরটা। প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই সুবিশাল সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে শ্রী ভক্তিস্বরূপ তীর্থ মহারাজজির প্রচেষ্টায়। ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে এনাদের বিরাট কর্মযজ্ঞ চলতে থাকে। মূল মন্দিরটি সত্যিই চোখে পড়ার মতো। এর গর্ভগৃহে পূজিত হচ্ছেন নৃসিংহদেব ও প্রহ্লাদ মহারাজ, রাধা মাধব ও গৌরনিতাই, এবং সঙ্গে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। মন্দিরে ঢুকলে আলাদা এক শান্তি অনুভব করা যায়। এই সুন্দর পরিবেশে যাত্রীদের থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য যোগাযোগ করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দিলাম। খুব সুন্দর দর্শন করলাম, একদম নিরিবিলি পরিবেশে। এই মন্দিরটা সত্যিই খুব ভালো লাগলো এই বিকেলবেলায় এসে। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে এই মন্দির থেকে বেরিয়ে অটোতে চললাম মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে যে মন্দিরটি প্রচলিত আছে সেই পুণ্যভূমিতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারে। মায়াপুরের যে স্থানটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে মানা হয় সেটি যোগপীঠ নামে পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব মতে এখানে 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার রূপে ধরা হয়। তিনি জগতের মঙ্গলার্থে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। মনে করা হয় এই নিম গাছের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। নিম গাছের নিচে তার জন্ম হয় বলে বাল্যকালে তার নাম ছিল নিমাই। এখন নিম গাছের নিচে তার জন্মস্থানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। তার এই জন্মস্থানকে গৌড়ধাম বা অবতার ভূমি হিসেবে পুজো করা হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন এই যোগপীঠে একবার আন্তরিকভাবে প্রণাম করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়। আমি পুরো মন্দির চত্বর ঘুরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এবারে আবার টোটোতে উঠে চলে এলাম শিবডোবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠে।
এই স্থানের পৌরাণিক মাহাত্ম্য অপরিসীম। মনে করা হয় আজ থেকে প্রায় 500 বছর পূর্বে কৈলাসের অধিপতি স্বয়ং মহাদেব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে আসেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে স্বয়ং মহাদেবের অশ্রু জলেই এই স্থান প্লাবিত হয়ে ডোবায় পরিণত হয়। সেই থেকেই এই স্থান শিবডোবা নামে পরিচিতি পায়। এই স্থানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ধ্যানমগ্ন শ্রী গোপেশ্বর অধিষ্ঠান করছেন। এই মন্দিরটি শ্রীমদ্ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ প্রতিষ্ঠা করেন। মন্দিরের চারদিকের কারুকার্য চোখে পড়ার মতন সুন্দর। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। আজকের এই মায়াপুর পুণ্যভূমি ঘুরে দেখতে আপনাদের কিরকম লাগছে তা অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। মন্দির ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা আরতি শুরু হলো। আমিও এই পুণ্য সায়ংকালে আরতি দর্শন করতে থাকলাম। তখন এই মঠে ঘণ্টার শব্দের সঙ্গে হরিনাম ও মৃগাঙ্কের তালে চারদিকে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হলো। আমি এখানে সম্পূর্ণ আরতি অনুষ্ঠান দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থক্ষেত্রে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।